চাইছেন, আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সবকিছু না জেনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে আমি কোনোদিন ভাবিনি, সবসময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আমার তনিমার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য। রিমি নিজের সন্তানকে অমানুষ বলে গালিগালাজ করে, আর তনিমা স্বামীর কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসে তার। স্বামীর কাছে গিয়ে স্বামীর দুই গালে দুইটা চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে দিয়ে চলে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর স্বামী সবসময় তনিমার সাথে দুষ্টামি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গিয়েছে যে যা পাওয়া নেই তা নিয়ে ভেবে লাভ নেই। আর তনিমা স্বামীকে সবসময় কাছে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা ডেকেছে জানেন। তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া সব ঘটনা, আর আমি চাই না স্বামী আপনাকে মা বলে ডাকুক, কারণ আপনি তো সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবেন না। আজ নয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী মার জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিলে খুশি হতাম। বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তানিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব তানিমা শিখিয়ে দিছে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অঝোর ধারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তানিমাকে সান্ত্বনা দেব খুঁজে পাচ্ছি না, কারণ সে ছোট্ট থেকে স্বামীকে কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। সবারই কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিনে স্বামীকে আমি সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনো ছোট। তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমার খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমাকে না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে অফিসে নিয়ে যাই। অফিসে যাই, অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে। সবাই স্বামীকে দেখে রাখে, আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানানো হলো আমাকে ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস থেকে ঢাকা পোস্টিং করা হয়েছে। আমিও সবকিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে মধ্যে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরো 2 বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজনে বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে আসে, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু বলো আমার আম্মু কোথায়? স্বামীর কথা শুনে অনেক অবাক হলাম, কারণ এই 5 বছরের স্বামী একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করেনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীও তার মায়ের কথা মনে পড়েছে। বাবা তোমার আম্মু আমাদের উপর রেগে গেছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছে। আব্বু আমাদের উপর কেন রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টামি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গিয়েছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি ঠিক সেভাবে আমাকে আদর করতো। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি তো আমার আব্বু আম্মুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বু আম্মুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গিয়েছে। তাহলে আমি আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না তুমি তোমার আম্মুর কাছে? তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না যাব না আম্মু, খুব খারাপ, অনেক পচা।
আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মু তোমার উপর রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও। না বাবা, তোমাকে সেটা আমি কোথাও যাব না। আব্বু, আমি তোমার আম্মু আব্বুর কাছে যাব। কেন, তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর উপর যেন আর রেগে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব আর তোমার আম্মুর কাছে পা জড়িয়ে ধরে মাপ চাইবো, যেন তোমাকে মাফ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব, ঠিক আছে বাবা? ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়লো। আর আমি ভাবতে থাকলাম, আমারও তো বাবা মাকে অনেক দেখতে ইচ্ছা করছে, অনেকদিন বাবা মাকে দেখি না। তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই চিরচেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় রিমির আরেকটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো, আমি আর কারোর প্রতি মায়া জন্মাতে দেব না। এই রিমিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেব না। তারপর পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল। আর আমি অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যশোর যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা জিনিস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখন আগের মতোই রয়েছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অযথারে কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে পেয়ে আমিও কান্না করলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর উনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামীর ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই? মাথা ঝাঁকানি দিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিশ্চয় হয়ে স্বামীর সামনে বসে পড়ল আর সারা মুখে মাচুমো দিতে থাকলো আর জোরে ধরে কান্না করতে লাগলো। আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছে বাবা, আমাকে তুই মাফ করে দে। মা, কি বলছো তুমি? ছেলের কাছে কি কোনো মা মাপ চায়? তুমি আমাকে মাফ করে দাও মা, এই 5 বছর তোমাদের ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপরও কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু ভাই, তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরের রুমে প্রবেশ করলাম। আর তখনই আমি বেশ অবাক হলাম, মানে প্রচন্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখনো থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে অন্যদিকে ফিরে। আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু রিমি এ বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছিলাম, তাহলে রিমি কেন এখনো এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদের দেখে রিমি সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। রিমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গিয়েছে। রিমি কিছু বলছে না, শুধু চোখের পানি টলমল করছে। রিমি আবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে আর আমার গালে হাত দিয়ে আমার কপালে 2 গালে দাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। কিন্তু আমি যে কিছু না বলে দিয়ে
আমাকে ছেড়ে চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না। রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি, আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কি সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম না, আর এখনো কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় আকাশ ভেঙে পড়েছে। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আহনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন পথে থেকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হা হা, আসলে তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে ঘুরেছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলায় পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম, আর একটা মাত্র অন্যায়ের জন্য। কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, যা আমাকে ভিতরে ভিতরে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারোর প্রতি আমার কোনো টান বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। রিমি স্বামীকে দেখে আরো জোরে কান্না শুরু করে দিল। আর রিমি হাঁটুবাজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়লো আর জোরে ধরলো স্বামীকে জোরে ধরে কান্না করতে থাকলো আর 2 গালে চুমু খেতে লাগলো। রিমির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। রিমির সেসব কথা বলা হঠাৎ করে মনে পড়ে গেল। রিমির কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে আমি স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর আপনার। কেন? আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো, তাতে অধিকারে কি আছে? হা হা, তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোন অমানুষের বাচ্চা আমার পেটে হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমি আর আমার ছেলে তো একটা অমানুষ। আর আমার ছেলের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আগে যে রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে আমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহনাফ মনে হয় আগের কথা কিছুই ভুলতে পারেনি। এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেটাকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু বলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা, বাবা এখন আসেন অফিস থেকে? এক্ষুনি চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি। এক্ষুনি চলে আসবে, তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে। আজ অনেক দিন পর একসাথে এক টেবিলে খেতে বসলাম। তারপর স্বামী তার দাদির কাছে গিয়ে বসলো আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখন রিমি কিচেন থেকে সবকিছু নিয়ে আসতে থাকলো। মা রিমি, তুমি আহনাফের পাশে বসে আহনাফকে খাবার এগিয়ে দাও। তারপর যে রিমি আমার পাশে বসলো আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেবো, এখন খেতে ইচ্ছা করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনো রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিমি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে খেলা করছে আর রিমি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। রিমির কাজ দেখে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করেছে তার থেকে বেশি গালাগালি করেছে আমার ছেলেটাকে। তাই
তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোল থেকে নিয়ে আসলাম। আপনাকে বলেছেন আমার ছেলের উপর কোনো অধিকার দেখাতে আসবেন না, তারপরে কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা তোমার কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন জানি মলিন হয়ে আছে। আর এদিকে রিমি অযথায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসে। আমি বাইরে আসতে দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর স্বামীর সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পরে এলাকাতে আসলাম, কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। আমি আর স্বামী রুমে আসি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না। আর এর আগে যখন কেউ আমার 1 বছর খাওয়ার কথা ভাবেনি, এখন না ভাবলেও চলবে। আমি আগে যেভাবে বাইরে খেতাম এখনো বাইরে থেকে খাবো। আপনি শুধু মাকে বলে স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা হানাফ, তুই কি এখনো আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নেই। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মার কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মার চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করতো। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখে পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিছু করার নেই। বিছানায় শুয়ে আছি, ভাবছি রিমি আমাকে আগে 2 চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয়। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজে জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসেছি। স্বামীকে সুন্দর পোশাক পরে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো। আম্মু আমার স্কুলের সব বন্ধুদের সাথে মা স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন। কিন্তু আব্বু যেই মায়ের কথা বললাম, তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু এরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ, পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল, কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাফকে অনেক গালিগালাজ আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে গেলাম। এই যে মিস ভদ্রমহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী, তোমাকে না বলছি আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন এখানে আসছো? আর আমি বলছি না তোমার আম্মু নাই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকে তো? আব্বু, কিন্তু এই আম্মুটা বলেছে আমি নাকি তোমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমায় অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মুর বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বললে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ, স্বামীকে বকবে না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি, আর ওকে কেন পাপী নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখন সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ, পাপী, জানোয়ার বলে অস্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে।
স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মার কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিসে যাচ্ছি। স্বামী ঘুমিয়ে আছে, স্বামী জেগে গেলে তাকে তোমার কাছে রাখবে, আর যেন কেউ স্পর্শ না করে ওকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা আহনাফ, তুই এখনো পুরনো কথা বলতে পারিসনি? বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর আর কষ্ট অবহেলা কেটেছে। 5 বছর আমার বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। একটা নিষ্পাপ শিশু 5 বছর তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে আমি সবকিছু ভুলে যাবো মা, বলো তুমি? এখন আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলে এসেছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদের আবার বিরক্ত করছি, তাহলে একবার বল, আমি এখনই চলে যাবো চিরদিনের জন্য। না বাবা, যাস না। তুই যেভাবে থাকিস আমরা আর কিছুই বলবো না, কিন্তু আমাদের ছেড়ে যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম। যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসেছিলাম, লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাফ, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্যই বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টামি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল। মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরে খাবার খেতে, সবাই নিচে বসে অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নেব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার তৈরি করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল আপনার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে স্বামী থেকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিন সম্ভব না। আর আমি বিকালে উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যে কাগজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আহনাফ, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে চলে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যায়। তখন স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেবো। আর আব্বু, আমি তোমার কাছে কিসের জন্য মাফ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে। তোকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর বাবা মার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুকটা ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা মায়ের আদর থেকে 5 বছর বঞ্চিত ছিল। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের গর্বে ছিল তখন মনে ছিল না এসব কথা। যত সব আহ্লাদি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হতে পারে। তারপর উকিলের সাথে কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখনই রিমি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল,
আপনি আসবেন না? না, আমি আর সামি বাইরে থেকে খেয়ে এসেছি। এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে না মানা করছি আমাদের উপর কোন রকম অধিকার ফলাবেন না। তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নির্লজ্জের মতো আমার রুমে আসছেন? হ্যাঁ, রিমির চোখ দুইটা পানিতে টলমল করছে, এখনই মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কেন বাহিরের খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাহিরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তার কুকুর, আর রাস্তার কুকুররা বাইরে খাবার খাইলে কিছু হবে না। আর এই 5 বছরে আমরা বাইরের খাবার খাই, তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজের মতো থাকেন। আর আমরা আমাদের মতো। রিমি এবার কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছুই নেই। কারণ এই কথাগুলো রিমি একদিন আফনাফকে বলেছিল, তাই রিমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি আম্মুকে সবসময় কাঁদাও কেন? তুমি জানো আব্বু, আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না। আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখানে থাকবো না। আমরা যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে ওরা। তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমরা যে কয়দিন এখানে আছি সেই কয়দিন আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব, ছোট বাচ্চা একটা, কোনোদিন মায়ের আদর পায়নি, এখন তো তাও আমি তার আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি। না বাবা, তুমি যত ইচ্ছা তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার পর আম্মুর জন্য কান্না করতে পারবে না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে তার মাকে। কি হলো? আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে তোমাকে খুব বকবে। না আম্মু, আব্বু বকবে না, আব্বুই তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছ থেকে যেন আদরগুলো নিয়ে নেই। স্বামীর কথা শুনে রিমি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দিবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে। রিমি আর কিছু বললো না, কান্না করতে করতে এক প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন সহকারে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষে রিমি স্বামীকে আমার রুমে দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠাইলেন তাই। আমার কোনো ইচ্ছা নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। স্বামী জেদ ধরছিল, আর আমরা 20 দিন এখানে আছি, তাই স্বামী যেন সবসময় হাসি খুশি থাকে, সেজন্য আপনার কাছে পাঠিয়েছি। আপনি আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলেছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ, আপনি চলে যাবেন না? আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবু আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5 বছর। প্রতিটা রাতে আপনার জন্য কান্না করেছি, আর সবসময় দোয়া করেছি যেন আপনি আর আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবু আমাকে ছেড়ে চলে যাবেন না। আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে রিমির কথাগুলো ভাবছি আর সিগারেট টানছি। তারপর রুমে এসে দেখি স্বামী ঘুমিয়ে পড়েছে। রিমি স্বামীর পাশে শুয়ে স্বামীর মাথায় হাত বুলে দিচ্ছে। আমি রুমে আসার পরে রিমি বিছানা থেকে দাঁড়িয়ে গেল। এখন যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কিছুটা করুণ সুরে তাকালো আমার দিকে। আমি কি আজ স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না। আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন, শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে। আর তারপরে হয়তো আর কোনোদিন থাকা হবে না, যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়। আর যাই হোক, সে জীবন রেখে লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে রাতে থাকতে পারবেন যদি আপনার দুর্বলতার সুযোগ নেই? আর আপনি তো একদিন বলেছিলেন আমাকে। প্লিজ, পুরনো কথা আর বলবেন না। খুব কষ্ট হয় পুরনো কথা মনে পড়লে, যে আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। রিমি স্বামীর পাশে শুয়ে পড়লো, আর আমি সোফায় শুতে যাব। তখন আপনি সোফায় শুতে যাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাই। রিমি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়লো। রিমির খুব কষ্ট হচ্ছে। এতদিন আফনাফের জন্য অপেক্ষা করলো যে আফনাফকে ভালোবাসে, আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আফনাফ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আমি ভাবছি রিমি এখন আগের মতো নেই। রিমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সবসময় আমার পাশে থাকতে চায়, কিন্তু আমি আসতে দিই না। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে হয়তো। পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল।
আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিমির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলো ভাবে রিমির মুখের উপর পড়ে আছে। খুব মায়াবী লাগছে রিমিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি সুখী, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে। মা ছেলের ঘুমন্ত চেহারা খুবই সুন্দর লাগছে। বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর রিমি দুজনে দুষ্টামি করছে। আমাকে দেখে রিমি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি, মা আর স্বামী তিনজন বসে বেশ আড্ডা দিচ্ছে। বাবা আহনাফ, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এই বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রাই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তাই বাসার খাবার ভালো লাগে না। এই বলে রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল 20 দিন। এই 20 দিনে রিমি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। তা রিমির আচরণে বুঝতে পেরেছি। রিমি এই 20 দিন আমার রুমে ঘুমাতো। রিমি আর স্বামী বিছানায় আর আমি সোফায় ঘুমাতাম। রিমি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকালে চলে যাব আবার ঢাকায়। কাউকে বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে। ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিমি আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে এটা ধরুন, আপনার চির মুক্তির ডিভোর্স পেপার, আর আমি বিকালে রওনা দেব। আমার কথাগুলো শুনে রিমির চেহারাটা নিমিষে মলিন হয়ে গেল আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ, আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে যান। না, তা কোনোদিন সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনোদিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবে রিমি বলি এই পৃথিবীতে আর কোনো হতভাগা মান না। চিরদিনের জন্য চলে যাব না ফেরার দেশে, তখন আর কেউ বিরক্ত করবে না। রিমির এমন কান্না দেখে আমার বুকের ভেতর ভীষণ ব্যথা অনুভব করলাম। রিমি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। রিমির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। এদিকে রিমির ভালোবাসা, অন্যদিকে বাবা মা, আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আর যদি রিমি সত্যি সত্যি কিছু করে ফেলে, তখন স্বামীকে কি উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো? আর কিছু ভাবতে পারছি না। পত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর রিমি পাগলের মতো কান্না করছিল। কাউকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি বাবার নম্বর। আমি ফোন রিসিভ করলাম। তারপর বাবা যা বললো সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা আহনাফ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ায় রিমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর রিমি দৌড়িয়ে তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। রিমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। তাই বলে বাবা ফোনটা কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ড থেকে একটা বেঞ্চে বসে পড়লাম। রিমি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সেই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। কিন্তু আমি রিমির কথা বেশি গুরুত্ব দেইনি। রিমির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা বাবা বসে আছে। আমি যা মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে। তুই এত পাষাণ কিভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চা নিয়ে দূরে সরে গেছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারবে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস? প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতো আর বলতো, মা তুমি আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দিতে। কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়
তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে রিমির এই অবস্থা দেখে। আর যদি রিমির কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো, আমার জন্য তার মায়ের পৃথিবী থেকে চলে গেছে। খুব কান্না পাচ্ছে, বাবাকে জোরে ধরে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রিমি এখন কিরকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার রিমির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করেছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি কি একটু দেখা করতে পারি রিমির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হলে তখন দেখা করতে পারবে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি রিমিকে মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ আমি আমার অভিমান আর ইগোর জন্য রিমিকে চিরতরে হারিয়ে ফেলবো? না, এ হতে পারে না। রিমি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য রিমির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি রিমিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি রিমিকে উঠতে বলো মা। কান্না করে বললাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হবে না তোর রিমির, দেখিস সব ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর রিমিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে বললো। প্রথমে মা দেখা করতে গেল। কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম রিমির কাছে। রিমি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরে নিল। আমি গিয়ে রিমির একটা হাত শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলা, তাই না? তুমি চলে গেলে তোমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে ডাকবে কাকে? তুমি চলে গেলে এই অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? তুমি চলে গেলে আমার মা বাবাকে দেখে রাখবে কে? একবার আমাদের কথা ভাবনি তুমি? আমি চলে গেলে কারো কি যায় আসে? ছেলে থাকতে ছেলেকে ঠিকভাবে কাছে টানতে পারি না। স্বামী থাকতে আমি একজন স্বামীহারা, তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে সেদিনই আমি মরে যেতে ইচ্ছে করছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করছি, প্রতিটা রাতে কান্না করছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, আর কোনদিন তোমাকে ছেড়ে যাবে না, আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করবে না। এখন থেকে দুটো অমানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? এই একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখে নিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না, কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো তুমি দেখি? আমার স্বামীটা কি নিয়ে এত চিন্তা করছে? বিষয়টা হলো তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ফিনাইল খেয়েছিলে। ফিনাইল খাইলে কেউ মরে নাকি? বাথরুমের হারপিক খাইলে মনে হয় এত সময় সোজা উপরে উঠে যেতে। আচ্ছা, সমস্যা নেই, এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস? আজ তারা তোকে আমি মেরে ফেলবো। তাই বলে রিমি আমাকে মারতে লাগলো। তারপর আমি রিমিকে জড়িয়ে ধরলাম আর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গিয়েছে। আমি রিমির মাথা উঠিয়ে রিমির কপালে একটা চুমু দিলাম। তারপর রিমি আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরো, নইলে আমি দাদু ভাইকে সব বলে দেবো কিন্তু। তারপর রিমি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে কপালে নাকে মুখে ইচ্ছা মতো চুমু খেতে থাকলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর রিমি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর রিমি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে রিমি কান্না করে দিল। রিমি আমাকে তার বুক থেকে এক ঝটকা সরিয়ে নিল। আপনি কে যে আমাকে জড়িয়ে ধরে আছেন? বলেন কে আপনি যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন? কেন? কি বলছো এসব? মজা করো না তো। আজ প্রথম আমি আমার বুকে জড়িয়ে ধরলাম আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো পাপ্পি দেব। নিজের বুকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো?
আর গালাগালি দিতে পারবে না। রিমি আমার কথা শুনে হাসি মাখা মুখটা নিমিষে কালো হয়ে গেল, কারণ আগে যখন রিমিকে প্রপোজ করতাম তখন রিমি আমাকে গালাগালি করতো। আমি আর কথা না বাড়িয়ে রিমির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ফুলটা কোথায় পাবো? এখন মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে 2 হাত দিয়ে উঁচু করে রিমির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার না দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলে স্বামীর আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব, তাই বলে স্বামীকে কোলে তুলে নিল রিমি। এখন কি আমি আমার বউটাকে একটু জোরে ধরতে পারি? না, এখন হবে না, স্বামী আছে এখানে। আগে বাসায় যাব, তারপর তোমাকে সবসময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বললো আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? তারপর রিমি আর স্বামীকে 2 হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। রিমি যেন আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। এই রিমি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজায় ঠকঠক আওয়াজ আসলো। আমি রিমিকে ছেড়ে দিলাম। দেখি মা বাবা ডাক্তার কেবিন আসলো। ডাক্তার রিমিকে একটু চেক আপ করে বলল, আগামীকাল রোগীকে নিয়ে যেতে পারবেন। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি খুশি লাগছে। আজ অনেক দিন পর মেয়েটার মুখে হাসি খুশি দেখলাম। দোয়া করি যেন তোরা সব সময় এমন খুশি হয়ে সুখে শান্তিতে ঘর সংসার কর। রিমি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিল। আস্তে আস্তে বাবার কাছে গেলাম। বাবা, এই মহিলাটাকে, একে তো কোনোদিন দেখিনি। আরে বলদের বাচ্চা বলদ, এটা রিমির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা। কি? আগে বলবো তো যে ইনি আমার শাশুড়ি হয়। তাড়াতাড়ি গিয়ে রিমির মার পা ধরে সালাম করলাম। রিমির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত রিমির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নেই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং না করে সোজাসুজি ভাবে বললেই তো হতো। কি? আমি ঢং করছি? দাঁড়া ওইখানে, আমি আসছি। আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফল জুস কিনে রিমির কাছে আসলাম। তারপর রিমির হাত ধরে রিমিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। রিমিকে খাওয়াচ্ছি আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। রিমির চোখের কোণে পানি মুছে দিলাম। এই পাগলি, কাঁদছো কেন তুমি? তুমি আমার উপর যদি রাগ করে আবার চলে যাও, আমি সেদিন সত্যি সত্যি মরে যাব। দূর পাগলি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, তাই আর ছেড়ে যাব না। তারপর রিমি আমাকে একটু খাইয়ে দিল। তারপর রিমির বেডের পাশে একটা এক্সট্রা বেড আছে। আমি রিমির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব। তখন রিমি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন, আমি ঘুমাবো তো। তুমি এখন ঘুমাও, আমি এখানে ঘুমাবো। রিমি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়লো। আমি রিমির কাছে গিয়ে রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম, এই পাগলি, রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলা পাচার মতো করলে কেন? রিমি আমাকে জোরে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি? খুব জোরে ধরে ঘুমাতে ইচ্ছা করছে। তোমার ওই বুকে একটু মাথা রেখে ঘুমাতে দেবা? তারপর পাগলিটাকে বুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। পাগলিটা আমায় জোরে ধরে মনে হলো রিমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি রাতের মতো জোরে ধরে ঘুমে আছে, কিন্তু রাত থেকে এখন বেশি শক্ত করে জোরে ধরে শুয়ে আছে। তারপর রিমির কপালে একটা চুমু খেয়ে যে উঠতে যাব, তখন রিমি উঠতে দিল না। তুমি কখন জাগলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। আমি অনেক আগে উঠেছি, কিন্তু ডাকিনি, কারণ আজ সারাদিন তোমার বুকে শুয়ে থাকবো। তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বামী তার মায়ের কোলে শুয়ে আছে, আর রিমি স্বামীর মাথায় হাত বুলে দিচ্ছে। তারপর বাসায় এসে গোসল করে যে বের হব, তখনই রিমি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আমার পাগলি বউটার আজ মনটা মনে হচ্ছে খুব ভালো। তুমি সব সময় পাশে থাকতে আমি সব সময় খুশি থাকবো। তারপর দুপুরে খাবার খাওয়ার সময় আমি রুমে আসলাম। তখন রিমি রুমে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম। রিমি আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলে দিচ্ছে। একটা কথা বলবো, রাখবে কথাটা? রিমির হাত জড়িয়ে ধরে বললাম, বলো। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে।
আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো এবার। চলো নিচে চলো, আজ সবাই একসাথে বসে লাঞ্চ করব। আমি রিমির কথা শুনে ফিক করে হেসে দিলাম। একটু কথা বলবে তাও আবার ভয় পাচ্ছে। আচ্ছা তোমার কথা রাখবো, তবে একটা শর্ত আছে। তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। তোমার আবার কি শর্ত? বলো কি শর্ত তোমার? এখন আমাকে গুনে 20টা পাপড়ি দিতে হবে, তারপর আমি লাঞ্চ করব। আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে থেকে লাঞ্চ করতে হবে। আমার কথা শুনে রিমি লজ্জায় মাথা নিচু করে ফেললো। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি না দাও তাহলে যাই বাইরে থেকে লাঞ্চ করে আসি। তাই বলে আমি যে উঠতে যাব তখন রিমি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে ফেলে দিল, আর আমার বুকের উপর শুয়ে 4 ঠোঁট এক জায়গায় করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে আমার বেশ ভালোই লেগেছিল। তাই আমি রিমির 2 গালে হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম। রিমি আমাকে ছেড়ে দিয়ে যে চলে যাবে তখন আমি আবার রিমির হাত ধরে আবার আমার বুকের উপর নিয়ে আসলাম। রিমি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে আছে। এই, আমরা হানিমুন করতে যাব না? ঢং দেখে বাঁচি না, বুড়ো বয়সে হানিমুন তোমার বের করছি, দাঁড়াও। তাই বলে রিমি আমাকে মারতে থাকলো। কি আমি বুড়ো? তাহলে তুমি আমার বুড়ি সুইট বউ। না, তুমি বুড়ো হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না, আমি আবার চলে যাব। আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। রিমি আমার কথা শুনে আমাকে আবার শক্ত করে জোরে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মারা যাব। চুপ পাগলি, মরার কথা আর একবারের জন্য মুখে না শুনি। তুমি কি ভাবছো এই 5টা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম, তাই না? তোমার কথা প্রচুর মনে পড়তো, খুব কষ্ট হতো আমার মা বাবার কথা মনে পড়লে। তাহলে তুমি এইমাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে? না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। চলো নিচে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম। রিমি স্বামীকে খাইয়ে দিচ্ছে। কতদিন পর বাড়ির রান্না খাবার খাইলাম। খাওয়া শেষে উঠতে যাব তখন বাবা বলল, আহনাফ, তুমি কি একাই ঢাকা যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে? না বাবা, আমি আর ঢাকা যাব না, এখন নিজেদের ব্যবসা দেখব। তবে কিছুদিন পর থেকে অফিস যাব, আমাকে এক জায়গায় যেতে হবে। আর সাথে রিমি আর স্বামীকে নিয়ে যাব, আর আগামীকাল রওনা দেব। ঠিক আছে, আর সাবধানে যাস। তাই বলে রুমে চলে আসলাম। এরপর রিমি রুমে আসলো। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু? কেন, সেই সময় বললাম তো হানিমুনে যাব, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজও আছে ওখানে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে সবই জানতে পারবে। তারপর দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে রিমিকে বললাম গুছিয়ে নিতে, আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা, আমি কোন শাড়িটা পরবো? তুমি একটা কালো রঙের শাড়ি পরবে, আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরে দেবে, আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই একসাথে ম্যাচিং ড্রেস পরে বাইরে বের হব। তখন মা সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদের, আমারই নজর না লাগছে। তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম। স্বামী মাঝখানে হাঁটছে, আর আমি আর রিমি স্বামীর দুপাশে হাত ধরে হাঁটছি। রাস্তার সবাই যেন কিরকম ভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে। এভাবে কিছু দূর যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব শালা আমাদের দিকে তাকিয়ে আছে। এই শালা এভাবে তাকিয়ে কি দেখিস? ওই শালা এভাবে কি দেখিস? দোস্ত, তোদের খুব সুন্দর লাগছে রে, যে দেখবে সেই অনজগতে হারিয়ে যাবে। তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউসে ঢুকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর স্বামীর জন্য জুস নিলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লো। তারপর আমি শুয়ে পড়লাম। রিমি স্বামীকে একপাশে রেখে রিমি মাঝখানে চলে আসলো, আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর শুধু দুষ্টামি করছে। তারপর আমি ফ্রেশ হয়ে রিমিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে, সকাল 10টায় গাড়িতে যাব। তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি বলবে একটু? আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। তারপর রিমি আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো, আর স্বামী আমার কোলে ঘুমাচ্ছে। আমরা ভোর 6টার সময় চিটাগাং পৌঁছালাম। তারপর রিমিকে ডাক দিলাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সে চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিলাম। দোকানদারের কাছে গিয়ে দেখলাম চাচা এইমাত্র দোকানটা খুললো।
গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। তারপর সামি আর রিমিকে ডাক দিলাম, চাচা দেখেন তো চিনতে পারেন কিনা। ভালো করে দেখলো, কিন্তু স্বামীকে চিনতে পারছেন না। চাচা আমার সেই ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন। তারপর চাচা স্বামীকে কোলে তুলে খুশিতে কান্না করে দিল। তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম। আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম। চাচা তনিমার খবর কি? তনিমা ভালো আছে তো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি একটু বসো, আমি তনিমাকে ফোন করে দিই। তারপর চাচা তনিমাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে। এই তনিমাকে, আর তুমি তাকে কিভাবে চিনো? তনিমা হচ্ছে এই চাচার মেয়ে, আর সে আমাদের স্বামীকে 1 বছর নিজের মায়ের মতো আদর যত্ন বড় করেছিল। তারপর এক এক করে রিমিকে সবই বলে দিলাম। তারপর চাচা নাস্তা নিয়ে আসলো। কিছুক্ষণ পর তনিমা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো, আর তনিমা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছেন আপনি? আমরা ভালো আছি। আর এই হচ্ছে স্বামীর আম্মু। তারপর রিমি তনিমার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমি তারপর একটা হোটেল নিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে, আর জার্নি করে শরীর একদম ক্লান্ত, তাই সমুদ্রের পাড়ে যাইনি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে পড়েছে। তারপর রিমি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই আমার আর একটা জিনিস চাইবো, দিবে? দেবো না কেন? আমার সবকিছু তো এখন তোমার। তাহলে এখন অনুমতি নেওয়ার কি আছে? আমাকে আর একটা বাবু এনে দিবা। স্বামীর জন্য আর একটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায়, তাহলে তো আমি সহ্য করতে পারবো না। রিমি এবার আমার বুকের উপর থেকে নেমে পড়লো, আর অন্যদিকে মুখ করে কান্না করছে। আমার লক্ষ্মী বউটা রাগ করলো। আরে আমি তো তোমার সাথে মজা করেছিলাম। এই পাগলি রাগ করছো কেন? আমি তোমার সাথে তো ফান করলাম। আচ্ছা ঠিক আছে, একটা না, পুরো কাবাডি খেলার টিম তৈরি করবো, ঠিক আছে? রিমি এবার আমার দিকে ফিরে বলল, প্লিজ তুমি আর পুরনো কথা বলবে না। খুব কষ্ট হয় সেই পুরনো কথা মনে পড়লে। আর কখনো বলবে না ওইসব কথা। এবার আমি রিমিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আচ্ছা, স্বামীর জন্য একটা বোন নিয়ে আসতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নেই? পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। আগে লাইট নেবে আসো, না হলে সবাই সব দেখে ফেলবে। ভাইয়া ও আপুরা, এখন আমরা স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনারা এবার চোখ বন্ধ করুন, নইলে আবার আমার পাগলি ফুটা লজ্জা পাবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।